যে প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তার মধ্যে আবারও বলছি 75% অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ম্যাক্সিমাম ক্ষমতা থাকবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবিদার হবেন মুখ্যমন্ত্রীর, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারও মানতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব একটা দাবার চালের মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রাজনীতিটা করে অনেকে এই রাজনীতি বুঝবে না। বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কাফি। তৃণমূল কংগ্রেস যদি সরকারে আসে তারপরও তৃণমূল কংগ্রেস ঠিকঠাকভাবে টিকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কেন জানেন? তার কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেই প্রার্থী তালিকার মধ্যে প্রায় 75% অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, এবং এমনটা যদি ঘটে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এলেন কিন্তু সামান্য একটু হেরফেরের জন্য ম্যাজিক ফিগার থেকে একটু বেশি বা একটু কম পরিস্থিতি দাঁড়া বাঁধলো, তখন সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন না বসবেন সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরে ঘরোয়া দ্বন্দ্ব বর্তমান, এবং এই পরিস্থিতিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসে এবং কম মার্জিন বা বেশি মার্জিন ম্যাজিক ফিগার থেকে এমন একটা সংখ্যা নিয়ে বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস প্রবেশ করে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ম্যাক্সিমাম ক্ষমতা থাকবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবিদার হবেন মুখ্যমন্ত্রীর, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারও মানতে পারেন। হ্যাঁ, এমনটাই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে জল্পনা চলছে, এবং এই জল্পনা নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তার মধ্যে আবারও বলছি 75% অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছেন অমুক অমুক ব্যক্তিকে প্রার্থী করা যাবে, এবং সেই মতোই প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে। কারণ যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে সেদিন খুব অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা নাম পড়লেন, তারপর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি নামটা পড়বে, এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকার অর্ধেকের বেশি অংশ তিনি পড়ে গেলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট ছিলেন, সাইলেন্ট ছিলেন। এখানেই প্রশ্ন উঠছিল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মোটামুটি দলের যে ক্ষমতা বা হ্রাস সেটা আরো বাড়ছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে 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 ম্লান হয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। ইতিমধ্যে তিনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, কারণ ইতিমধ্যে গুজরাটি ভোট অত্যন্ত খেপে গিয়েছে মহুয়া মৈত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। ৭৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৬,০০০ মুসলমান ভোটার বাদ চলে গিয়েছে, এবং সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবার জাভেদ খানকে বলছেন, একবার ফিরহাদ হাকিমকে বলছেন যে দায়িত্ব নিতে। ফলে এই সবটা মিলিয়ে ভবানীপুরে জেতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চিন্তিত হয়ে গিয়েছেন। তিনি যতই মুখ্যমন্ত্রী হন না কেন, 2021 সালে যখন তিনি নন্দীগ্রামে পরাজিত হচ্ছেন, ফলে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এ রাজ্যে পরাজিত হতে পারেন, বা কেন হবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও তো শেষ সময়টাতে পরাজিতই হয়েছিলেন, ফলে মুখ্যমন্ত্রী হয়ে তিনি জিতে আসবেন এমনটা তো কোনো কথা নেই। তাই নন্দীগ্রামে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই মুহূর্তে ভবানীপুরে যিনি দাঁড়িয়েছেন প্রার্থী, তিনি বলছেন যে নন্দীগ্রামের 2021-এর মডেল 2026-এ ভবানীপুর সহ গোটা রাজ্যে পুনরাবৃত্তি হবে, কিন্তু সরকারে আসবে কি আসবে না সেটা পরের বিষয় বিজেপি। তবে তৃণমূল কংগ্রেস সরকারে এলে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার ভবানীপুর থেকে হেরে যান তাহলে তো বলাই বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে সম্পূর্ণ সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন তুলে দেবেন, দলে ব্যাটন তুলে দেবেন। এখানে দাঁড়িয়ে যে টুইস্টটা, যে একটা অদ্ভুত একটা দৃশ্য আমরা চাক্ষুষ করেছিলাম ঠিক তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন, একবার দেখে নিন যে কিছু সময় মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা নাম বললেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে নামটা পড়ে গেলেন। একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে আমি দেখাবো, তাতে করে সুবিধা হবে আপনাদের গোটা বিষয়টা বুঝতে। মাল এসটি সিট, বুলুচিক বারিক, নাগরাকাটা সঞ্জয় কুজুর, মাটিগাড়া নকশালবাড়ি শঙ্কর মালাকার, শিলিগুড়ি গৌতম দেব, ফাঁসি দেওয়া রিনা টপ্পু এক্কা, চোপড়া হামিদুর রহমান, ইসলামপুর কানাইলাল আগরওয়াল, গোপাল গোয়ালপুকুর মোহাম্মদ গুলাম রাব্বানি, চাকুলিয়া মিনাজুল আরফিন আজাদ, করমদিঘি গৌতম পাল, হেমদাবাদ সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ নিতাই বৈশ্য, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, ইটাহার মোশাররফ হোসেন, কুশমুন্ডি রেখা রায়, বালুরঘাট অর্পিতা ঘোষ, তপন এসটি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর গৌতম দাস, হরিরামপুর বিপ্লব মিত্র, হাবিবপুর মালদা অমর কিসকু, গাজল মালদা প্রসেনজিৎ দাস, চাচল মালদা প্রসূন ব্যানার্জি,
যিনি আইপিএস ছিলেন। বাদবাকিটা অভিষেককে বলছি পড়ে দিতে। মালদা হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মাতেবুর রহমান, মালতীপুর আব্দুর রহিম বক্সি, রতুয়া সমর মুখার্জি, মানিকচক কবিতা মণ্ডল, মালদা লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার আশিস কুন্ডু, মোথাবাড়ি মোহাম্মদ নজরুল ইসলাম, সুজাপুর সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর চন্দনা সরকার, ফারাক্কা আমিরুল ইসলাম, শামশেরগঞ্জ নূর আলম, সুতি ইমানি বিশ্বাস, জঙ্গিপুর জাকির হোসেন, রঘুনাথগঞ্জ জনাব আকরুজ্জামান, সাগরদিঘি বাইরন বিশ্বাস, লালগোলা ডক্টর আব্দুল আজিজ, ভগবানগোলা রেয়াত হোসেন সরকার, মুর্শিদাবাদ শাওনি সিংহ রয়, রানীনগর সৌমিক হোসেন, নবগ্রাম প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম আশিস মার্জিত, বড়োয়া প্রতিমা রজক, কান্দি অপূর্ব সরকার, ভরতপুর মুস্তাফিজুর রহমান সুমন, রেজিনগর আতাউর রহমান, বেলডাঙ্গা রবিউল আলম চৌধুরী, বহরমপুর নারুগোপাল মুখার্জি, হরিহরপাড়া নিয়ামত শেখ, নওদা শাহিনা মুমতাজ, দমকল হুমায়ুন কবির অর্থাৎ প্রাক্তন আইপিএস, যিনি আগে দেবরা থেকে কন্টেস্ট করে এমএলএ হয়েছিলেন, দমকল হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস, জলঙ্গি বাবর আলী, করিমপুর অভিনেতা সোহাম চক্রবর্তী, তেহট্ট দিলীপ পোদ্দার, পলাশিপাড়া রুকবানুর রহমান, কালীগঞ্জ আলিফা আহমেদ। আপনারা দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলো প্রার্থীর নাম পরপর বলে গেলেন। কতগুলো প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে কয়েকটা প্রার্থীর নাম বলার পরেই তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রার্থীর নাম বললেন। ফলে বোঝাই যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সামগ্রিকভাবে এই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে বা আইপ্যাকের সহায়তায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত প্রার্থী। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভালো মার্জিন নিয়ে বিধায়কদের নিয়ে তার মানে পরিচিত বা তার মনোনীত সমস্ত বিধায়করা যারা হবেন, মানে নির্বাচিত হয়ে মনোনীত ক্যান্ডিডেটরা যারা বিধায়ক হয়ে আসবেন, তারা স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফরে থাকবেন। এবার দলের একটা অংশ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিতে পারেন। বিদ্রোহ ঘোষণা করতে পারেন এই কারণের জন্য, কারণ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বেশি তার লবির বিধায়করা থাকবেন, ফলে লবিবাজিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় লবির অর্থাৎ পুরনো যুগের যারা তৃণমূল রয়েছেন, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক, যেমন ফিরহাদ হাকিম, তাদের টিকিট পাওয়ার কথা ছিলই না, কিন্তু টিকিট তারা পাচ্ছেন। তারা টিকিট পেলেন, কয়েকজন পাননি, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য কয়েকজন পাননি দুর্নীতির জন্য, কিন্তু অনেক দুর্নীতি করেছেন এমন ব্যক্তিত্বরাও বা কয়লাকাণ্ডে জড়িত এমন ব্যক্তিত্বরাও তারা টিকিট পেয়েছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতেই পেয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি, বলেছিলেন স্বচ্ছ প্রার্থী তালিকা হোক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 75% প্রার্থীর যেই ভবিষ্যৎ নির্ধারণ স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, ফলে বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কাফি। ক্ষমতা দখলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই কাফি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে দাঁড়িয়ে। হ্যাঁ, এমনটা ছিলেন না, অনেকে তাকে প্যারাশুট নেতা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরে একটা বড় ভূমিকা পালন করছে, এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত এই প্রসঙ্গটাই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ম্যাচিউরিটি রয়েছে, পলিটিক্স সে খুব ভালো বোঝেন। হ্যাঁ, বাবুন বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে আমাদের একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউটা একবার ছোট্ট করে শুনে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তিনি কি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রাজনীতিটা করে অনেকে এই রাজনীতি বুঝবে না। আচ্ছা, ওর রাজনীতির স্ট্যাটাস হাইফাই। এটা তো বলা হয় প্রশান্ত কিশোর নাকি তৈরি ও করে যে দিয়েছে। জায়গা থেকে রাজনীতি করে হ্যাঁ। এবং গ্রাসরুটটা যেটা বোঝে সেটা অনেকে বোঝে না। অনেকে ওর রাজনীতির আসল জায়গাটাই বোঝে না। কিরকম একটু ও জীবনে পড়াশোনা করেছে এখান থেকে দিল্লিতে গিয়ে, ওর লাইফে যেভাবে কষ্ট করে ও বড় হয়েছে সেই জায়গাটা অনেকে দেখেনি, মানে আমরা চোখের সামনে দেখেছি। ওকে নিয়ে কে কী ভাবলো জানার দরকার নেই। দিদিমণি ভেবেছেন যে ও রাজনীতির জায়গায় আসলে দিদিমণির হাত শক্ত হবে, তা আমরা সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার ভাইপো হিসেবে না, আমার নেতা হিসেবে মানি। মানে কোনটা আগে এবার, ভাইপো না নেতা? নেতা, সবার আগে নেতা, 100% নেতা। এখন আমরা শুনলাম বাবুন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ধীরে ধীরে দলের ক্ষমতা আসছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিহাদ ঘোষণা করে ফেলেন দলের অভ্যন্তরে, তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিপদ আছে। এবং তার পাশাপাশি ভবানীপুরে হেরে গেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরেই সরে যাবেন, এমনটা আমরা তৃণমূল সূত্র মারফত জানতে পারছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনের তৃণমূলের ভবিষ্যৎ সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে কি তৃণমূল কংগ্রেসটা থাকবে, এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। এইখানেই বাঘ মেরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেরে দিয়েছেন এই কারণের জন্য, কারণ যে বিধায়করা হবেন সেগুলো সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির।
ম্যাক্সিমামটা 75%। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার মতো জায়গায় থাকবে না। বিধানসভার অভ্যন্তরে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করার মতো একাধিক বিধায়ক থাকবেন, কিন্তু বাইরে হয়তো যারা পুরনো তৃণমূল করে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সময়কারের তৃণমূল, তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো নাও মেনে নিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একাধিক বিধায়করা সওয়াল করবেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ চরিত্র। আবার এমনটা আমি যেটা বলছিলাম যে অনেকে প্যারাশুট নেতা ভেবেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি বোঝেন না, কিন্তু প্রশান্ত কিশোর আইপ্যাকের প্রাক্তন প্রধান, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম জেনারেল পলিটিশিয়ান বা দুধে পলিটিশিয়ান বানিয়ে দিয়ে চলে গিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে প্রতীক জৈন, তিনি পর্যন্ত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সেটাকে ভালো করে কাজে লাগাচ্ছেন আইপ্যাকের মাধ্যমে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস জিতবে কি জিতবে না, বিজেপি জিতবে কি জিতবে না, বা সিপিএম জিতবে কি জিতবে না, এই সমস্ত নিয়ে একাধিক বক্তব্য, একাধিক সমালোচনা, একাধিক বিভিন্ন বিষয় দানা বাঁধতেই পারে। তবে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব একটা দাবার চালের মতো এই মুহূর্তে দাবা খেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং নিজের রাজাকে বাঁচাতে এমন ভাবে তার বোড়েগুলোকে সাজাচ্ছেন যাতে করে অপোনেন্ট যে রাজা রয়েছেন তাকে ঘিরে নিতে বিন্দুমাত্র কোনো সমস্যা না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা শর্ট মাইন্ডে তার রাজনৈতিক যে চাল সেই চাল চালছেন। এইটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে বড় আলোচনা। তৃণমূল কংগ্রেস যতই লাফাক, তৃণমূল কংগ্রেস যতই বলুক অমুক করবেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আদতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা চাপা টেনশন কাজ করছে। আর এই চাপা টেনশনটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বই ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখে না শেষ করে দেয়, সেদিকে অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে থাকবেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো অসংখ্য ধন্যবাদ।